আজ শেষ হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ দাখিলের সময়সীমা। রোববার সারাদিনে দেশের বিভিন্ন স্থানে মনোনয়নপত্র জমা দিয়েছেন নানা দলের প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, সারা দেশে এখন পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন প্রায় ৩,০০০ প্রার্থী। জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাদের প্রস্তাবক ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অঙ্গীকার ব্যক্ত করেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ইসি কর্মকর্তারা জানান, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। ওই সময়ের পর প্রার্থী তালিকা চূড়ান্ত হবে। কোনো আসনে একই দল একাধিক প্রার্থী মনোনয়ন করলে নির্ধারিত সময়ের মধ্যে একজনকে চূড়ান্ত করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী ১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। দুপুর ১:৩০টার দিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের হাতে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র জমা দেন। একই আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ওই আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু। একই সময় ফেনী ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদিন ও ফেনী ৩ আসনের ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। বিএনপি চেয়ারপারসন ফেনী ১ আসন থেকে এর আগে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের ভোট বিএনপির পক্ষে হবে। নির্বাচনকে ঘিরে এখন ষড়যন্ত্র হচ্ছে। তারেক রহমান নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। আমরা আমাদের নেতা, পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা ১৭ নির্বাচনী এলাকার আজকে ওনার পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিতে আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে তার মনোনয়নপত্র জমা দিয়ে এসেছি। ঢাকা ১৪ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিলাম। আগামী ফেব্রুয়ারিতে যদি সুষ্ঠু নির্বাচন হয় এবং একটি নির্বাচিত সরকার আসে, তাহলে প্রতিটি এই দুর্ঘটনার অবসান ঘটবে। যদি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হয়, তাহলে দেশের মানুষ এবং আন্তর্জাতিক শক্তি তারাও সাধুবাদ জানাবে। আমি মুক্ত মনোনয়নপত্র জমা দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি যদি সুযোগ পায়, জনগণের ভালোবাসায় যদি নির্বাচিত হতে পারে, তাহলে ঠাকুরগাঁও জেলার উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, শিক্ষা ব্যবস্থা সহ সব ক্ষেত্রে উন্নয়ন বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে রিটার্নিং অফিসার ইশরাত ফারজানার কাছে মনোনয়নপত্র জমা দেবার পরে তিনি কথা বলেন। এ সময় এলাকার জনগণ ধানের শীষে ভোট দেবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা আমাকে আবার এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। আমি পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই, যেখানে আমি মনোনীত হয়ে জনগণের কাজ করার একটা সুযোগ পেয়েছি। যদি আমরা সুযোগ পাই, জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করা, আমাদের আর্থসামাজিক ব্যবস্থাকে উন্নত করা এবং অর্থনৈতিক যে কর্মকাণ্ড তাকে আরও বৃদ্ধি করা, মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, এই বিষয়গুলোকে আমরা গুরুত্ব আরোপ করব এবং আমাদের কৃষকদের যে সমস্যা, সেই সমস্যার আমরা সমাধান করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার। সকালে তিনি খুলনা জেলা রিটার্নিং অফিসার আসম জামশেদ খন্দকারের হাতে মনোনয়নপত্র তুলে দেন। গোলাম পরওয়ার খুলনা ৫ আসন থেকে আসন্ন ত্রয়োদশ নির্বাচনে অংশগ্রহণ করবেন। পরে তিনি বলেন, মানুষ এখন পরিবর্তন চায়, পরিবর্তনকে সামনে রেখেই কাজ করবে জামায়াতে ইসলামী। নিরাপদ করতে না পারলে আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার ব্যাপারে আমরা এখনো শঙ্কিত। এই ব্যাপারে এখনো সময় আছে।
আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ইলেকশন কমিশন এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আবেদন জানাবো যে আপনারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন, নির্বাচনে ভোটাররা যেন প্রধান উপদেষ্টা যেভাবে আশাবাদ ব্যক্ত করছেন ঈদের দিনের মতো উৎসব মুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে, সেই পরিবেশটা করার দায়িত্ব আপনার এবং ইলেকশন কমিশনের। দর্শক, এই মুহূর্তে রংপুরের ভদরগঞ্জ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলে মনোনয়নপত্র জমাদানের কেমন পরিবেশ দেখছেন, প্রার্থীরা কি বলছেন, সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন। জি শাহিলি, যেমনটা আসলে জানতে চেয়েছেন আপনাকে বলে রাখি যে আজকে যেহেতু আসলে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন, সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রার্থীরা তাদের যে কর্মী সমর্থকদের সাথে নিয়ে কিন্তু আমরা দেখেছি যে তারা বিভিন্নভাবে এই উপজেলা যে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এবং বিভিন্নভাবে আমরা দেখেছি যে জেলা যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিন্তু তারা তাদের যে মনোনয়ন সেটি কিন্তু জমাদান করছেন। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের বদরগঞ্জ। এটি কিন্তু রংপুরের যে বদরগঞ্জ এবং তারাগঞ্জ নিয়ে যে রংপুর 2 আসন, এই সংসদীয় 2 আসনে কিছুক্ষণ আগেই এখানে মনোনয়নপত্র জমা দিলেন যে জামাতের কেন্দ্রীয় যে সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে এখানে আসলে লড়বেন এবং এর আগে আপনাকে জানিয়ে রাখি যে এখানে আসলে জাতীয় পার্টি এবং বিএনপি থেকে মোহাম্মদ আলী এবং জাতীয় পার্টি থেকে যে আনিস মণ্ডল, ইতিমধ্যে 3টি মনোনয়নপত্র কিন্তু এখানে আসলে জমাদান করেছেন প্রার্থীরা। এবং আমরা দেখেছি যে সকাল থেকে গতকালকেও আমরা দেখেছি যে প্রার্থীরা বিভিন্ন দলের যারা প্রার্থী রয়েছেন, এবারে যারা এই রংপুরের যে 6টি আসন রয়েছে, 6টি আসনে প্রার্থীরা যারা লড়বেন তারা কিন্তু আসলে বিভিন্নভাবে আমরা গতকালকেও জমাদান করতে দেখেছি। আজকে কিন্তু রংপুর যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেখানে আমরা দুপুর নাগাদ যে রংপুর সদর আসনের যে বিএনপির মনোনীত প্রার্থী শামসুজ্জামান শামু, তিনি কিন্তু মনোনয়নপত্র জমাদান করেছেন। এরপরে দুপুর 2টা নাগাদ সেখানে কিন্তু আমরা যেটি সংবাদ নিয়েছি সেখানে কিন্তু আমরা দেখেছি যে রংপুর 6 আসনে বিএনপির প্রার্থী যে রয়েছেন সাইফুল ইসলাম, তিনি কিন্তু মনোনয়নপত্র জমাদান করেছেন। এবং বিশেষ করে জানিয়ে রাখি যে যেহেতু বদরগঞ্জের এই আসনটি বদরগঞ্জ এবং তারাগঞ্জ 2 উপজেলা মিলিয়ে কিন্তু এই যে রংপুর 2 আসন, সেই 2 আসনে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু আসলে একটা সম্ভাবনা রয়েছে। এবং প্রার্থীরা যেটা বলছেন যে আগামী নির্বাচন যাতে যে লেভেল প্লেইং যে ফিল্ড সেটি নিয়েও কিন্তু শঙ্কা করছেন এবং পাশাপাশি যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি যেন আসলে আরও কঠোর হয়। প্রার্থীরা তাদের যে প্রচারণা থেকে শুরু করে তারা যেন ভোটারদের দ্বারে দ্বারে যেতে পারে এবং তাদের যে নিরাপত্তার নিশ্চয়তা সেটিও কিন্তু চাচ্ছেন। বিশেষ করে আমরা ভোটারদের সাথে কথা বলছি, ভোটাররা যেটি বলছেন যে তাদের প্রার্থী যারা পছন্দের প্রার্থী তাদের যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের যে ভোট সেটি যেন প্রদান করতে পারে। পাশাপাশি যে মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার বিষয়ে সবশেষ তথ্য জানাতে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে ঋণ খেলাপির তালিকা থেকে বাদ দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। সকালে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। ফলে বগুড়া 2 আসন থেকে তার নির্বাচন করতে আর কোনো বাধা রইল না। এর আগে গত বুধবার বিচারপতি মোহাম্মদ বজরুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মঞ্জুর আলমের হাইকোর্ট বেঞ্চে ঋণ খেলাপির তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার আবেদন করেন মান্না। সেদিন হাইকোর্ট সব শুনে তার রিট খারিজ করে দেয়। পরবর্তীতে চেম্বার আদালতে আপিল করেন তিনি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। দল ও পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া চেয়েছেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। খালেদা জিয়া গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে গত শনিবার দিবাগত রাতে মেডিকেল বোর্ডের সদস্য বিএনপি নেতা AZM জাহিদ হোসেন বলেছিলেন খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন। চিকিৎসকরা জানিয়েছেন খালেদা জিয়ার অবস্থা আগের মতোই। তিনি দীর্ঘদিন হাসপাতালে থাকায় তার হসপিটাল ওরিয়েন্টেড ইনফেকশন নিয়ন্ত্রণ করতে চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসে আসবেন। দর্শক, এই মুহূর্তে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আছেন সহকর্মী ইউসুফ আলী। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। ইউসুফ, তারেক রহমানের আজকের কর্মসূচির বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আপনি আমাদেরকে জানাবেন।
সাহেলি, আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর প্রতিদিনই কোথাও না কোথাও তিনি মুভমেন্ট করছেন এবং কখনো কখনো নির্ধারিত কখনো কখনো আবার অনির্ধারিত কর্মসূচিও তিনি পালন করছেন। আজ হঠাৎ করে আমাদের দুপুরের কিছুক্ষণ আগে জানানো হয় যে দুপুর 2টার পর তিনি বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে সেখানে তিনি আসার কথা রয়েছে এবং এখানে তিনি দুপুর 2টার মধ্যে আসার কথা থাকলেও এখনও কিন্তু তিনি যে বাসভবনে রয়েছেন সেখান থেকে এখনও রওনা দেননি। তার আসার আগমনে কিন্তু দলীয় নেতাকর্মীরা উচ্ছ্বসিত হয়ে নয়াপল্টনে যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অসংখ্য নেতাকর্মী জড়ো হয়েছে এবং তারেক রহমানকে স্বাগত জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ের সামনে অসংখ্য নেতাকর্মী ভিড় করেছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2006 সালে এখানে সবশেষ এসেছিলেন। দীর্ঘ 18 বছর পর তিনি আবার এই কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন। তিনি এসে ভেতরে যেসব কার্যালয় রয়েছে বিভিন্ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের যেসব কার্যালয় রয়েছে সেই অঙ্গ সংগঠনগুলোর কার্যালয়ে যাবেন, ঘুরে ঘুরে দেখবেন যে 18 বছর পর দলীয় কার্যালয়টির অবস্থা আসলে কোন পথে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ এই দীর্ঘ 18 বছর আগে কার্যালয়টির কী অবস্থা ছিল, এখন কী অবস্থায় আছে সেটি তিনি পুরোপুরি হয়তো ঘুরে দেখবেন এবং উপরে যে জিয়া স্মৃতি পাঠাগার রয়েছে সেই পাঠাগারটিও ঘুরে দেখবেন এবং সেখানে পাঠাগারে কোন কোন ধরনের বই আছে কিংবা আরও কোনো কিছু সংযোজন করা যায় কিনা সে বিষয়টি হয়তো দেখবেন। আমরা যতদূর জানতে পেরেছি এখানে এসে হয়তো তিনি দেশবাসীর উদ্দেশ্যে এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি হয়তো কথা বলবেন এবং দিক নির্দেশনা দিবেন। যেহেতু আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, নির্বাচন বিষয়ে হয়তো তিনি কোনো দিক নির্দেশনা দিবেন। আপনি জানেন যে ঢাকা 17 আসন থেকে তারেক রহমান নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং তার নির্বাচনের প্রধান যে সমন্বয়কারী আব্দুস সালাম তিনি সেখানে 5 সদস্যের প্রতিনিধি দল নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং দেশবাসীর কাছে শুধু ঢাকা 17 আসন নয় 17 আসন সহ সারা বাংলাদেশে বিএনপিকে বিজয়ী করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। বিএনপিকে বিজয়ী করার জন্য আহ্বান জানিয়েছেন এবং বিএনপি নির্বাচিত হলে জনগণের ভোটে তারা মানুষের অধিকার আদায় এবং নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাবেন। তবে আজকে তারেক রহমান নয়াপল্টনে আসলে তিনি কি বক্তব্য দিবেন সেটি দেখার বিষয়। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন, নির্বাচন বিষয়ে হয়তো তিনি দিক নির্দেশনা দেবেন কিংবা দেশবাসীর প্রতি আহ্বান জানাবেন যে বিএনপিকে আগামী নির্বাচনে নির্বাচিত করার জন্য এবং নির্বাচিত হলে তিনি কি করবেন সেই বিষয়ে হয়তো দিক নির্দেশনা দিবেন। সাহেলি, এই ছিল নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ পরিস্থিতি। তবে তারেক রহমান যখন আসবেন তখনই আবার আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাহেলি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, তারেক রহমান আজ নয়াপল্টনে যাওয়ার কথা রয়েছেন সে বিষয়ে সবশেষ জানাতে আমাদের সহকর্মী ইউসুফ যুক্ত ছিলেন। এই মুহূর্তে আমরা সংযুক্ত হওয়ার চেষ্টা করছি রাকিব হাসানের সাথে, তিনি আছেন নির্বাচন কমিশনে। রাকিব, মনোনয়নপত্র সংগ্রহ দাখিলের সময়সীমা শেষ হচ্ছে আজ, তো নির্বাচন কমিশনের আজকের কর্মযোগের কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাহেলি আপনাকে। আসলে আপনি জানেন যে তফসিল অনুযায়ী আজকে কিন্তু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, অর্থাৎ শেষ দিনে আমরা দেখতে পাচ্ছি যে এই নির্বাচন কমিশনের এই ভবনটিতে কিন্তু আসলে ঢাকার 2টি আসনের যারা প্রার্থী হবেন তারাই শুধু মনোনয়নপত্র জমা দিয়েছেন, অর্থাৎ ঢাকা 13 এবং 15 আসনের যারা প্রার্থী রয়েছেন তারা জমা দিয়েছেন। সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন ববি হাজ্জাদ, তিনি কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাত পাখা নিয়ে তিনি নির্বাচন করবেন, তাকেও মনোনয়নপত্র জমা দিতে দেখেছি এবং অল্প কিছুক্ষণ আগেই আসলে জামাতের যে আমির ডক্টর শফিকুল ইসলাম ওনার পক্ষে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। অর্থাৎ আমরা জানি যে এরই মধ্যেই কিন্তু জামাত একটি জোটবদ্ধভাবে তারা নির্বাচন করছে এবং সেখানে এনসিপি এলডিপিও রয়েছেন এবং প্রাথমিক অবস্থায় এখন পর্যন্ত তারা 10টি দল নিয়ে তারা একটি জোট করেছেন এবং আরও একটি জোট হওয়ার আরও
একটি দল এই জোটে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তারা সেই সম্ভাবনার কথাটি জানিয়েছেন। অর্থাৎ সেই অনুযায়ী তারা কিন্তু এই মনোনয়নপত্রগুলো দাখিল করছেন। সকাল থেকেই প্রার্থীদের একটি বিষয় ছিল যে আসলে এখনো পর্যন্ত পুরোপুরি কিন্তু নির্বাচন করার জন্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হওয়ার কথা, সেই পরিস্থিতি কিন্তু এখন তৈরি হয়নি। আরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন কমিশনকে আরও কাজ করতে হবে, সে বিষয়টির উপর তারা জোর দাবি জানিয়েছেন। এছাড়া কিন্তু তারা আর বাকি যে বিষয়গুলো বলছেন যে তারা নির্বাচনে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, অংশগ্রহণমূলক নির্বাচন হবে, সেই বিষয়টি নিয়ে তারা কিন্তু আশাবাদী যে জাঁকজমকপূর্ণ আনন্দ ঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই বিষয়টা নিয়ে তারা কিন্তু সবাই আশাবাদ ব্যক্ত করেছেন। তবে নির্বাচনের ক্ষেত্রে আইন শৃঙ্খলা নিয়ে কিছুটা সংশয় রয়েছেন। জামাতের পক্ষে যে প্রতিনিধি দলটি এসছেন তারাও কিন্তু বলছেন যে আরও নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে আরও কাজ করতে হবে। সেই তারা একেবারেই কিন্তু লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি এমনটি বলেনি, তবে তারা আরও সুযোগ রয়েছে কাজ করার, সেই বিষয়টি তারা বলেছেন। তাদের কাছে আমরা যে বিষয়টি জানতে চেয়েছিলাম যে আমরা গতকালকেই জামাতের আমির যে জোটের ঘোষণা দিয়েছেন সেই জোট সম্পর্কে কারা কতগুলো আসনে নির্বাচন করবেন সেই বিষয়গুলো তারা জানতে চেয়েছিলাম। তারা কিন্তু এখনও সেই বিষয়গুলো আসলে আমাদেরকে স্পষ্ট করে বলতে পারেনি, তবে আজকের মধ্যেই সেই বিষয়টি তাদের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সবকিছু মিলিয়ে বলবো যে একেবারেই শেষ প্রান্তে আমরা দেখতে পাচ্ছি মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে এসে সেই শেষ সময়টিতে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবেও কিন্তু আমরা অনেককেই দেখেছি যে তারা মনোনয়নপত্র এখানে দাখিল করেছেন। অর্থাৎ আর অল্প কিছুক্ষণের মধ্যেই হয়তো মনোনয়নপত্র দাখিলের যে সময়সীমা সেটি শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আসলে আমরা বলতে পারি জোটের শরিক যারা রয়েছেন তারা যেভাবে আসলে তাদের নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশৃঙ্খল কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি, বা বিশৃঙ্খলভাবে আসলে বা বিদ্রোহী প্রার্থী কোনো দলের তারাও কিন্তু আমরা ওইভাবে মনোনয়নপত্র জমা দিতে দেখিনি। যেহেতু এখানে শুধু 2টি আসনের মনোনয়নপত্র জমা দিচ্ছে, অর্থাৎ আমি আগেই বলেছি ঢাকা 13 এবং ঢাকা 15 এই 2টি আসনের মনোনয়নপত্রই শুধু এখানে জমা নেওয়া হচ্ছে। বাকি আমরা জানি যে সেগুনবাগিচায় ঢাকার আর অন্যান্য আসনগুলোর যে মনোনয়নপত্র সেখানে মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। আমরা জানি যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্রটি কিন্তু সেই যে সেগুনবাগিচায় জমা দেওয়া হয়েছে। তো সবকিছু মিলিয়ে আমরা বলবো এখনো পরিস্থিতি অনেকটাই ভালো। নির্বাচন কমিশনও সকল কার্যক্রম নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা আশা করছেন যে তারা আসলে একটা ভালো নির্বাচন তারা অনুষ্ঠান জনগণ উপহার দিতে পারবেন। এখন এখানে আমরা যে রয়েছে রিটার্নিং অফিসার অর্থাৎ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস আলী, আমরা তার সাথেও কথা বলেছিলাম অল্প কিছুক্ষণ আগে, সেও কিন্তু আমাদেরকে জানিয়েছেন তিনি সব বিষয় নিয়েই কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছেন। সাহেলি, রাকিব আপনাকে ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশন থেকে আমাদের সহকর্মী রাকিব যুক্ত ছিলেন আমাদের সঙ্গে, জানাচ্ছিলেন নির্বাচন কমিশনের কর্মযোগের সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় সম্পৃক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়টির তৎকালীন উপাচার্য মোহাম্মদ হাসিবুর রশিদ। মামলা তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিনের সাক্ষ্য গ্রহণে উঠে আসে এমন তথ্য। সোমবার আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি সহ 30 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো সাক্ষ্য দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জবানবন্দিতে তদন্ত কর্মকর্তা রুহুল আমিন ট্রাইব্যুনালকে জানান, তৎকালীন রংপুরের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান ছাত্র জনতাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন। পরে তদন্ত কর্মকর্তার পরবর্তী সাক্ষ্য গ্রহণ 6 জানুয়ারি নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। প্রতিবেশী দেশগুলোর সাথে সীমান্ত সমস্যা সমাধানে কৌশলী হতে হবে। একই সাথে সীমান্ত দিয়ে যেন বাংলাদেশের কোনো অপরাধী বা সন্ত্রাসী পালাতে না পারে সে ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে বিজিবি দিবস উপলক্ষে রাজধানীর পিলখানায় এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে বিজেপিকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন উৎসব মুখর করা বিজেপির গুরু দায়িত্ব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নিয়ে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচন বানচালের চেষ্টা করছে, তবে সবার সহযোগিতা পেলে সেটি করা সম্ভব হবে না। জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিচ্ছে। বিজিবিও আপনারা দেখছেন জাতীয় নির্বাচনের জন্য তারা সব ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে এবং সবার কাছে এটা গ্রহণযোগ্য হবে। এরকম একটা নির্বাচনই এই সরকারের দেওয়ার ইচ্ছা এবং এটা তারা
বাস্তবায়ন করবে। নতুন বছরের প্রথম দিনে পর্দা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য আয়োজন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার রাজধানীর পূর্বাঞ্চলে বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতে সময় কম, তাই দিন-রাত এক করে কাজ করছেন নির্মাণ কারিগররা। প্রতিনিধি মকবুল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। ক্যালেন্ডারের পাতায় ঘনিয়ে আসছে 2026 সাল, আর নতুন বছরের প্রথম সকালেই শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় পণ্য প্রদর্শনী ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলের মেলা প্রাঙ্গণ জুড়ে এখন শুধু হাতুড়ি, বাটাল আর ড্রিল মেশিনের শব্দ। গোসল খাওয়া ভুলে দিনরাত কাজ করছেন নির্মাণ কারিগররা। আধুনিক ডিজাইন আর নান্দনিক ফিনিশিং দিতে ব্যস্ত সময় পার করছেন তারা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে দম ফেলারও সুযোগ নেই। কাজ শুরু করছি রাত দিন পরিশ্রম করে, রাতের রাত নাই, দিনের দিন নাই, রাত 10টা 12টা 1টা পর্যন্ত কাজ করেছি। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি জানিয়েছে, এবারের মেলায় থাকছে বেশ কিছু বিশেষ আকর্ষণ। দেশি বিদেশি মিলিয়ে বড় ছোট ৩০০টিরই বেশি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। ভারত, পাকিস্তান, তুরস্ক, ইরান ও সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশের উদ্যোক্তারা তাদের পণ্যের ডালি সাজিয়ে বসবেন এই মেলায়। 75% কমপ্লিট, তা আশা করি যে সময়ের ভিতরে আমরা কাজ কমপ্লিট করে ফেলবো। জাঁকজমক করতে চাইতেছে যে আমাদের বাচ্চা কেনার জন্য খুব ভালো হয়, এটা আশা করতেছি। শেষ সময়ের ব্যস্ততায় পিছিয়ে নেই প্যাভিলিয়ন মালিকরাও। ৩০০টির বেশি স্টলের ভিড়ে নিজেদের স্বকীয়তা ধরে রাখতে শৈল্পিক কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে দেশীয় ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন। দর্শনার্থীদের সুবিধার্থে থাকছে ই-টিকিটিং ব্যবস্থাও। এবার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, ইরান, তুরস্ক, সিঙ্গাপুর ইত্যাদি দেশ থেকেও বিভিন্ন প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বাণিজ্য মেলার রূপ পরিগ্রহণ করতে যাচ্ছে। শীতের সকালে মেলা শুরুর অপেক্ষায় এখন কেবল ক্ষণগণনা। আগামী ১ জানুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এই মেলা, যা চলবে পুরো জানুয়ারি মাস জুড়ে। সাইদুর রহমান আবির, মাই টিভি নিউজ ডেস্ক। সকাল থেকে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে। আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস, সকাল 6টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 8 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দর্শক, এই মুহূর্তে সিরাজগঞ্জ থেকে শীতের খবর জানাচ্ছেন প্রতিনিধি জাকারিয়া মাহমুদ। সিরাজগঞ্জের যে উত্তরাঞ্চল রয়েছে সেই উত্তরাঞ্চলে কিন্তু তীব্র শীত এই মুহূর্তে চলছে। হালকা বাতাস এবং হিমেল হাওয়ায় কিন্তু কনকনে শীতে জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছেন এই উত্তরাঞ্চল। আমি এখন রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরে। এই শাহজাদপুরে কিন্তু তীব্র শীত কিন্তু দেখা দিয়েছে এবং সেই সঙ্গে আপনাদের একটু দেখাতে যাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু যে শীতের কনকনে বাতাস বইছে সেই বাতাসে জনজীবন কিন্তু বিপর্যস্ত হয়ে পড়েছে। আমরা কথা বলেছি আবহাওয়া অফিসের সঙ্গে। বাঘাবাড়ি আবহাওয়া অফিস যেটি বলেছেন, আজকের তাপমাত্রা কিন্তু সকাল 9টায় 12.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং সেই সঙ্গে এই শীতে কিন্তু যেটি লক্ষ্য করা গেছে যে শিশু এবং বৃদ্ধর কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে শিশু এবং বৃদ্ধরা কিন্তু শীতের যে রোগ, বিশেষ করে ডায়রিয়া থেকে শুরু করে শীতজনিত রোগের সংখ্যা কিন্তু রোগীর সংখ্যা কিন্তু বেড়ে গিয়েছেন। আপনাদের আমরা কথা বলেছি যে শীতার্তর মাঝে কিন্তু এই বছর যে সরকারি যে অনুদান রয়েছেন সেই সরকারি অনুদান কিন্তু কম্বল, শীতের যে বস্ত্র বিতরণ সেটি কিন্তু খুবই অপ্রতুল এবং সেই সঙ্গে ব্যক্তিগতভাবে কিন্তু এখনো কাউকে শীতার্তের মাঝে কোনো শীত বস্ত্র বিতরণ দেখা যায়নি। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে শীতের সর্বশেষ। দর্শক, সিরাজগঞ্জ থেকে শীতের খবর জানাতে আমাদের প্রতিনিধি জাকারিয়া যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।